এসপিসিএ প্রযোজিত এবং পঞ্চমেধা নাট্যগোষ্ঠী পরিচালিত নাটক নতুন সূর্যের খোঁজে। এই নাটকের বিষয়বস্তু ও কাহিনীর সাথে বাস্তবের কোনো ঘটনার কোনরূপ যদি মিল খুঁজে পান, তাহলে জানবেন তা উদ্দেশ্যপ্রণোদিত এবং আমাদের নাটক পরিবেশনা সার্থক। শুরু হচ্ছে নাটক নতুন সূর্যের খোঁজে। এই লকআউট মানছি না, মানবো না, মানবো না। এই লকআউট মানছি না, মানবো না, মানবো না। সুঠাম হাতে কাজ চাই, পেট ভরে খাবার চাই। 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 এই লকআউট মানছি না, মানবো না, মানবো না। এই লকআউট মানছি না, মানবো না, মানবো না। কারখানার শ্রমিক মঙ্গল বটতলায় বসে বিড়ি টানছে। ফাঁকা পেটে বিড়ির টান বেশ জোরালোই বটে। পাশ দিয়ে বাজার করে ফিরছেন অসীমবাবু। এটা মঙ্গল না? হ্যাঁ কাকা বাবু। কেমন আছিস? কেমন আর থাকবো, এই তো এরকম আছি। আমাদের আবার ভালো থাকা। এভাবে কথা বলছিস কেন? আজকে কাজে যাবি না? কাজে তো যেতুম কাকা বাবু, কিন্তু কারখানায় যে লক আউট হয়ে গেছে। লক আউট? হ্যাঁ কাকা বাবু, লক আউট শুধু আমাদের পেটেই হয় না, সেখানে যদি তালা ঝুলতে পারতো তাহলে বেঁচে যেত। কি অবস্থা হচ্ছে বলতো? আজ এটা বন্ধ তো কাল সেটা বন্ধ, সব বন্ধ হয়ে যাচ্ছে। কি আর হবে, পেটে কিল মেরে আমাদের মতো গরিব মানুষদেরই থাকতে হবে। হ্যাঁ রে, কাল খোকা বাবু ব্যাঙ্গালোর থেকে কল করেছিল। কি বললো? সেখানেও নাকি কর্মচারী ছাঁটাই হচ্ছে। কখন যে আমার খোকা বাবুর কি হয় কে জানে বল। কিন্তু খোকাবাবু তো খুব বড় চাকরি করে শুনেছিলাম। হ্যাঁ রে, বড়ই হোক আর ছোট, সবই যে হাঙ্গরের পেটে ঢুকে যায় রে। তারা মুনাফা ছাড়া কিছুই বুঝে না। ঠিক বলেছেন কাকা কাকু। চল বাড়ি যাবি না? চলে বাড়ি যে। ও সব কথা থাক, তোর ছোট মেয়েটার খবর কি বলতো? ছোট কাকাকে তো কলেজে ভর্তি করেছে। রাজমিস্ত্রি রফিক মিয়া চেন্নাইয়ের উদ্দেশ্যে ট্রেন ধরার জন্য প্রস্তুত হচ্ছে। তার সন্তান সম্ভবা স্ত্রী জরিনা ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছে। দীর্ঘ বিচ্ছেদের বিষাদ মেখে শেষ মুহূর্তের খুনসুটিতে তারা বিরহ কাতর। জরু জরু কই গেলি রে? লুঙ্গি খান কোনটা রাখনু? এই তো লুঙ্গি খান। তাহলে ভালো কইরা থাকিস, বাইকে বুলে ওষুধ গুলো আনিয়ে আলিস, বেশি দৌড়ঝাঁপ করস না। তুমি চলে যাবা, আমি কেমনে থাকবো বলো তো? ধুর পাগলি, এইবার আসতে লেট করবা না কিন্তু, রোজ ফোন দিবা কিন্তু, আমি তোমাকে ছাড়া যে থাকতে পারুম না। ফোন তো দিবই রে পাগলি, তোর পেটে জান রেখে গেলু, চেন্নাই গিয়ে কি মন বসবে? হ্যাঁ, এখন পেটেরটাই তো জান হবে। আমি তো পানিতে ভাইসে আসছি, তাই লয়?
তুইও আমার জাহান রে পাগলি, তুইও আমার জাহান। ঢং করিও না, বিদেশে গিয়ে সুন্দরী মাইয়াদের দিকে নজর দিবা না কিন্তু। আমার জরিনা সুন্দরীর দিকেও নজর দিব না। যা। আমার জরিনা সুন্দরী চোখে বইসা গেছে রে, ওকে সরাইয়া অন্যদিকে তাকাইবো তার ফুরসত কই বল দেখিনি। শুধুই ফাজলামি, ভাল লাগে না। ফাজলামি না করলে ভাল লাগবে বুঝি? তুমি কিছু বুঝো না, এবার আসতে লেট করবা না কিন্তু, তাড়াতাড়ি আসবা। আরে পাগলি, আসবো রে আসবো। তুই বল, ডাক্তার, ওষুধ, ছেলের দুধ, কত খরচ বল দেখিনি। কয়েক মাস তো কাম করতেই লাগবো। শুধু কাম আর কাম, আমার কাছে থাকা বসে কাম লাই তোমার। কাম সারছি বলেই তো কামে যেতে হয়েছে। তা তুমি এত ফাজিল কেন? শরম নাই তোমার? শরম করলে চলবে? তুই বল, শরম করলে হইব? দেশে তো কামই নাই রে, দেশে তো কামই নাই। দেশে কাম থাকতো যাতুক আর আসতুক, দেশে তো কামই না। আর দেশের কাজ করলে টাকা তো জমবই না, বিদেশে কাম করলে কিছু টাকা জমবো। কত খরচ বল দেখিনি। আসতে লেট করবা না কিন্তু, তাড়াতাড়ি আসবা। তুই চিন্তা করস না। আমি চিন্তা করবো তো তুমি চিন্তা করার জন্য কাকে রাইখাছো শুনি? ওরে আমার পাগলি রে, থাইকো, বাবুর খেয়াল নিও। পৌঁছে ফোন করবে কিন্তু, দেখে যেও কিন্তু। শিক্ষিত বেকার যুবক দীপক সাইকেল চালিয়ে টিউশন থেকে ফিরছে। পথে দেখা তারই শিক্ষক নজরুল স্যারের সাথে। আরে থাক থাক, প্রণাম আর করতে হবে না। দীপক, তুই কত লম্বা হয়েছিস বলতো? সেদিনের ফুচকে আজকে তাল গাছ হয়ে গেছিস। কেমন আছেন স্যার? আছি রে। তোর কি কোনো চাকরি বা কোনো খবর কিছু হলো? না স্যার, অনেক দিন তো চেষ্টা করছি, কিছুতেই কিছু হচ্ছে না। আর হবেই বা কি করে? নিয়োগ বলে কি কিছু আছে রে? যা আছে ঘুষ আর নেতা মন্ত্রীর পকেটই তো শেষ। হ্যাঁ স্যার, ঠিকই বলছেন। আচ্ছা দীপক, ওই ওই একটি ছেলে ইন্দ্র, হ্যাঁ হ্যাঁ, ইন্দ্রের কি খবর বলতো? ওই আমাদের আগের ক্লাসের ইন্দ্র স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর তো স্যার, ওর তো ফর্ম ফিল আপের বয়সটাই পেরিয়ে গেল স্যার। আমারটাও তো প্রায় শেষ হতে চলল। না, সহ্য করা যায় না। তোদের মতো বিলিয়ন ছেলেগুলোর দশা চোখে দেখা যায় না। কিন্তু দেখছি তো স্যার, গোটা দেশই তো দেখছে, নীরব দর্শক হয়ে। হ্যাঁ হ্যাঁ, দেখছি বটে, নীরব দর্শক হয়ে
আমরা চুপচাপ সবাই দেখছি, আমরা চুপচাপ সবাই দেখছি, মুখ বন্ধ করে দেখছি, আমরা মুখ বন্ধ করে দেখছি। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সপ্তম শ্রেণীতে পড়া মিনি এখনো বাড়ি ফেরেনি। বাবা টেবিলে বসে কাগজে কি যেন লিখছে। উদ্বিগ্ন চিত্তে মিনির মা রান্নাঘর থেকে মিনির বাবার কাছে আসে। কি গো, শুনছো? কি গো, লোকটার একটু যদি বুদ্ধি থাকে। হ্যাঁ হ্যাঁ, সব বুদ্ধি যেন ওনারই। এই আমার মতো মেয়ে বলে না সংসারটা চালিয়ে নিল। আমার জায়গায় অন্য কোনো মেয়ে যদি থাকতো না, সংসারের মুখে নুড়ো জেলে দিয়ে চলে যেত। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে সংসার টিকিয়ে নিলাম। কাজ করতে করতে এত দেরি হয়ে গেল। এ বাবা, 8টা বেজে গেছে। আমার মিনি তো এখনো বাড়ি ফেরেনি। কি গো, শুনছো? হ্যাঁ বলো বলো। রান্না করতে করতে আমি খেয়াল করিনি, জানো 8টা বেজে গেছে। আমার মিনি তো এখনো বাড়ি ফেরেনি। সে কি, মিনি বাড়ি ফেরেনি আর তুমি এতক্ষণে আমাকে বলছো? আর বলো না, জানো কাজের চাপে আমি তো লক্ষ্য করিনি। টিউশন থেকে বাড়ি ফিরতে মেয়েটা আমার কখনো এত দেরি করে না। কি যে হলো। তুমি এক কাজ করো না, তুমি ওর স্যারকে একবার ফোন করো না। ফোনটা কোথায় রাখলাম? এই দেখছো কেমন তারকানা মানুষ তুমি, দরকারের সময় দরকারি জিনিসটাও খুঁজে দিতে পারো না। কোথায় যে গেল? এই তো, দাও দাও ফোনটা দাও। একটু ফোনটা করো না তাড়াতাড়ি। কি যে হলো, মেয়েটা আমার কখনো এত দেরি করে না। কি গো, ফোনটা ধরলো? রিং হচ্ছে। তাড়াতাড়ি ফোনটা করো না। শান্তশিষ্ট মেয়েটা আমার কখনো এত দেরি করে না। না, ফোন তুললো না। ফোন ধরছে না? তুমি আবার ফোন করো। দিচ্ছি দাঁড়াও। মেয়েটা আমার, কি গো স্যার ফোনটা ধরলো? কি গো? না, ফোন ধরছে না। ফোন তো ধরছে না। ধরছে না? তাহলে তুমি এক কাজ করো না, ওর ওই যে সেই ভালো বান্ধবী আছে না টিনার বাড়ির নাম্বারটা মনে হয় ফোনে আছে, একটু দেখো না গো। রাত হয়ে যাচ্ছে। আচ্ছা করছি। আমার মেয়েটা এখনো ফিরছে না। তুমি একটু শান্ত হও, আমি দেখছি। আরে ফোনটা করো না তাড়াতাড়ি, তাড়াতাড়ি ফোনটা করো না। হ্যালো, হ্যাঁ টিনার মা। আমাকে একটু দাও না, আমি কথা বলি। আচ্ছা দিদি, টিনা বাড়ি ফিরেছে? একটু দাও। ও মেয়েটা এখনো কেন ফিরছে না? আমাদের মেয়ে তো এখনো বাড়ি ফিরলো না। আচ্ছা আপনি একটু টিনাকে জেনেন তো, জানতে পারলে আমাকে অবশ্যই বলবেন। হ্যাঁ আচ্ছা, আমি এখন রাখছি। কি বললো? ওদের মেয়ে টিনা তো অনেক আগে বাড়ি ফিরে গেছে। কি বাড়ি ফিরেছে মানে? ওদের মেয়েটা ফিরে গেল? ও তো অনেকক্ষণ। মেয়েটা কোথায় চলে গেল গো? তুমি শান্ত হও, এত ভেঙে পড়ো না, তুমি শান্ত হও। তুমি শান্ত হও, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। তুমি আমাকে টর্চটা দাও, টর্চটা দাও। তুমি একটু এগিয়ে দেখো না। হ্যাঁ হ্যাঁ, আমাকে টর্চটা দাও, টর্চটা দাও। এগিয়ে দেখো না। ঠিক আছে, যাওয়ার সময় দাদাকে ডেকে নিয়েছি। আচ্ছা আমি দেখছি, দাদাকে পেলে আমি দেখছি। তুমি থাকো, আমি আসছি। ঈশ্বর, আমার মেয়েটা যেন ফিরে আসে ঈশ্বর।
রাষ্ট্রীয় গরিব পার্টির পার্টি অফিস। ডাকসাইটে নেতা কাম প্রমোটার কাম এমএলএ বটকৃষ্ণবাবু টেবিলের ওপর পা তুলে চেয়ারে বসে, হাতে সিগারেট আর মদের গ্লাস। কি অসীম বাবু, জমিটা নিয়ে কি ভাবলেন? আচ্ছা লোক তো মশাই, আপনি বাপ মরলেও আজকাল কেউ এত কষ্ট পায় না, আর একটা সামান্য জমি নিয়ে। ভেবে দেখুন একবার, ভালো দাম দেব, আর টপ ফ্লোরে একটা ফ্ল্যাটও দিব। আর কি চাই বলুন তো এই বয়সে? আর হ্যাঁ, উপরি পাওনা হিসাবে আপনার মেয়ের নিরাপত্তাটাও দেব। হুমকি হুমকি কেন দিব মশাই? আজকাল যা দিনকাল পড়েছে, একটু আধটু তো নিরাপত্তা সবার দরকার। কি দেবেন না তাহলে? বেশ দাদা, তাই হবে। ঠিক সময় আপনার সঙ্গে আমার ঠিক দেখা হবে। আসলে কি বলুন তো, আমি তো দয়ার শরীর, কোনো মানুষের কষ্ট ঠিক সহ্য করতে পারি না। আমার ছেলেবেলেগুলো একটু কাজ বেড়ে গেল, এই যা। বেশ ঠিক সময় আপনার সঙ্গে দেখা হচ্ছে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। অসীম বাবু, তোমার সময় ঘনিয়ে এসছে। এই কি ব্যাপারে? দাদা, দাদা আমাকে বাঁচান, আমাকে বাঁচান দাদা। বাঁচাবো? কি বাঁচাবো? আমাকে বাঁচান দাদা, আমাকে। কেন, কি করেছিস তুই? আরে একজনকে টাইনে নিয়ে গেছিল। কি টেনে নিয়ে গেছিলি? আরে এক শালিকে টেনে নিয়ে গেছিল, কিন্তু 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 ও শালি খুব তরবার ছিল। তারপর টুপিকে চাপা ধরেছিল। তারপর দেখছি দাদা ও শালি আর লড়ছে না। দাদা মনে হয় শালি মনে হয় মরে গেছে। আমাকে বাঁচান দাদা, বাঁচান। মরে গেছে না? নড়ছে না? ওই হারামির বাচ্চা জানোয়ার, তোদের জন্য যত সব আমাকে সামলাতে হবে, তাই না? সামনে ভোট, এখন ভোট সামলাবো না, তোদের এই কুকর্ম সামলাবো। যা পারিস না সেই কাজ কেন করতে যাস? দাদা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে চুলকানি না, তোদের চুলকানি খুব। তোদের জন্য একটু শান্তিতে ভোটটাও করতে পারবো না। কে কোথায় তোরা মাল ফেলে বেড়াবি আর সামলাবো আমি? মালটা কে ছিল রে? ওই যে ওই পাড়া খগনার বিটি। চুপ করে ওখানে বস, দেখছি কি করা যায়। একটু শান্তিতে তোরা ভোটটাও করতে দিবি না রে। শুধু ফোন আর ফোন, সারাদিন ফোন। কোন উৎকাণ্ড আবার ফোন করতো দেখি। আরে এমএলএ সাহেব তো। এই বংটা, প্রতিদিন সন্ধ্যাবেলায় থানার মধ্যে আমোদ গাড়ির মধ্যে আসর বাসাস কেন রে? চল বাইরে যা, একটু কথা বলতে দে। হ্যাঁ স্যার, এই সন্ধ্যাবেলায় কি মনে করে বলুন? কেমন আছেন? স্যার, আপনার মতো দেবদূত মানুষের সেবা করার সুযোগ যে পেয়েছে, সে কি আর খারাপ থাকতে পারে স্যার? কিন্তু খারাপ যে আমি আছি মশাই। খারাপ আপনি? না মানে কেন? আমরা থাকতে আপনি কেন খারাপ থাকবেন? আপনার মতন কি আর সবাই বুঝবে? কে বুঝছে না বলুন তো? সাদা হারামির ছাল যদি ছাড়িয়ে না নি। ছাল ছাড়াবেন?
তা ছাল ছাড়াতে গিয়ে আপনার নাদুস নাদুস চেহারাটা যদি টুসকে যায়। আপনি না মশাই বেজায় রসিক মানুষ আছেন। শুনুন, আমার তো দয়ার শরীর, কারো কষ্ট ঠিক সহ্য করতে পারি না। ঠিক আছে, মানে ছাল ছাড়াবো না বলছেন তাহলে? আরে মশাই, কেঁচো মারার জন্য তো একটু নুনই যথেষ্ট। যা বলেছেন, কেঁচো মারার জন্য নুন, গোলা জল পরিষ্কারের জন্য চুন। ঠিক আছে, শালা হারামের নামটা তো বলুন এবার। ওই যে তেলিপাড়ার অসীম হালদার, খুব হুচুতি করছে মালটা। ওই অসীম হালদার না, বুড়ো ভামটা, মহা ঢ্যামনা মাল। একবার আমার এক অফিসারকে পাঠিয়েছিলাম, একটা সিভিককে বলতে ওর কাছে একটা আইফোনের দাম চেয়েছিল, এত ঢ্যামনা দিলই না। ঠিক আছে, ওর টাইট দিয়ে দেবো একটা রেপ কেস। রেপ কেস? তা দিন যা আপনার ভালো লাগে, আমার তো কাজ হওয়া নিয়ে দরকার। আরে মশাই, আপনি জনতার সেবক আর আমি আপনার সেবক, আমার উপর ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন, সামলে নেবো। আর হ্যাঁ, ওই আমার এক হারামজাদা ছেলে মানে একটু ওই ইয়ে করতে গিয়ে ইয়ে না, আলু চাষ, বাজে অসুখ, অসময়ে আলু চাষ, ইয়ে করতে গিয়েছে। তা কি গন্ডগোল হয়েছে দিয়ে? ওই যে ইয়ে করতে গিয়ে একটু মেরে ফেলেছে। বলেন কি মশাই, মেরে ফেলেছে? এই বাংটা, কি আপেল নিয়ে আসিস রে? একদম ভসভস করে কচকচে শক্ত আপেল আনতে পারিস না? যা সিঙ্গাড়া আর কোল্ড ড্রিঙ্কস আই। মেরে ফেলেছে তো মশাই, বেজায় ক্যাঁচাল হয়ে যাবে। আপনি থাকতে না মানে আমি আছি, সামলে নেব, কিন্তু বুঝতেই পারছেন আজকাল এত মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মহিলা সংগঠন, মানবাধিকার কমিশন, এক মহা ছ্যাঁচড়া এসপি এসছে, সব কিছুর কৈফিয়ত দাও। আমাদের ব্যাপারটাও যদি দেখেন, বোঝেনি তো স্যার, যেমন রস তেমন গুড়। ঠিক আছে ঠিক আছে ভাই, আপনার পকেট আমি ঠিক সামলে দেবো। আপনার সাথে কথা বলেও সুখ স্যার। ঠিক আছে, দেখছি। আচ্ছা, এই কাণ্ডটা কে ঘটিয়েছে বলুন তো? আপনার কোন চামচাটা, ওই ঝন্টা না ওই মালখোর দিলীপ, কে ঘটিয়েছে? এই যে হারামির জানোয়ার দিলীপটা। আরে খবিসটা না, চিনি তো ওকে। হারামি মাল আছে, দাঁড়ান দেখছি কি করা। একটা আইডিয়া এসছে বুঝলেন। আচ্ছা ধরুন, এই রেপ কেসটাই যদি এরকম একটা কাজ করি, ধরুন একসাথে দিলীপ আর অসীমবাবু দুজনকে, মানে এই রেপের দুজনেরই প্যান্টের চেন খুলিয়ে দিই, তাহলে ব্যাপারটা। আপনি তো আমার বেজায় জিনিয়াস লোক আছেন, কোথাকার মাল কোথায় যে ঢুকাতে হয় আপনি বেশ জানেন। আরে মশাই, একটু আপনার সাথে একটু তাল মিলিয়ে চলতে হবে, না হলে কি হবে? আপনার সেবা করাই তো আমার কাজ, বলেছি তো আপনাকে। বাই দা ওয়ে, এই সকালে একটা ইলিশ পাঠিয়েছিলাম, পেয়েছেন তো স্যার? মশাই, ইলিশের কি সেই স্বাদ আছে না গন্ধ আছে? কি ইলিশ, কি তেলাপিয়া, তার উপর হাজার টেনশনেও কাটা বেছে খেতে ভালো লাগে না মশাই। তার উপর বুঝলেন সামনের মাসে 24 তারিখ গিন্নির জন্মদিন, বায়না করেছে একটা ইনোভাটা ভালো লাগছে না, একটা ফরচুনার কিনতে হবে। ডাউন পেমেন্টের টাকা নিয়ে কারণ বুঝে গেছি, আপনার দিকে আমি সব সামলে দেবো, আপনি শুধু কাজটা দেখুন। হ্যাঁ স্যার, ওই রিলসের বৌদিরাতে বলেছি স্যার, সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায়। আপনি আমি পরস্পরকে সাপোর্ট করব, ঠিক আছে? আপনি প্রয়োজনে ফোন করবেন আমাকে। বড়টা বেশি বকে মালটা। এই তোর জন্য ওই 2 টাকা দারোগার সঙ্গে আমাকে কথা শুনতে হচ্ছে। শোন, কথা হলো একদম এলাকা ছাড়া হয়ে যাবি। যখন পুলিশের লোক ঠিক টাইমে যাবে তোর কাছে, বলবি তোর সঙ্গে অসীম হালদার ছিল, বাকিটা আমি সামলে নেব। যা, একদম যা তার দেখা না যায় তোকে। দাদা আমার একটু দেখিয়েন। সামনে ভোট, কোথায় ভোটে তোদেরকে কাজে লাগাবো, না তো আমাকে দিয়ে তোরা কাজ করাবি। এখন এসব অকর্ম কুকর্ম করে আসবি, আর শুয়োরের বাচ্চা, কাজ ধান্দা নাই। চোদ্দ আগস্ট রাতের বেলা হালকা আলোয় এক অশীতিপর বৃদ্ধ ইজি চেয়ারে দোল খেতে খেতে টিভিতে সংবাদ দেখছেন।
নমস্কার, বিশেষ বিশেষ সংবাদ। আরেকবার সদ্য প্রকাশিত জাতিসংঘের রিপোর্ট অনুসারে বেকারত্ব, ক্ষুধা, নারী নির্যাতনে ভারত তৃতীয় বিশ্বের অনেক দেশকেও পেছনে ফেলে দিয়েছে। বিরোধীরা এনে সংসদের চলতি বাদল অধিবেশনে সরব হয়েছে। তুমুল হই হট্টগোলের কারণে মাননীয় অধ্যক্ষ আজকের অধিবেশন মুলতবি করতে বাধ্য হন। আজকেও সুপ্রিম কোর্টে অভয়া ধর্ষণ খুনের শুনানি স্থগিত হয়ে গেছে। মহারাষ্ট্রের 5 জন পেঁয়াজ চাষি আত্মহত্যা করেছেন। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের আমরণ অনশন আজ 99 দিনে পা দিল। স্বাধীনতার মহোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি দেশবাসীকে স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। দেশের সার্বিক বিকাশে দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানিয়েছেন। আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তীব্র আকারে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে, যে কারণে ভারতবর্ষের আকাশে কালো মেঘের ঘনঘটা। নমস্কার। পনেরো আগস্ট স্বাধীনতা দিবস। সকালবেলা চারিদিকে স্বাধীনতার মহোৎসব পালনের আয়োজন। সেই রকমই এক আয়োজন করেছে এসো ভাটবকি ক্লাব। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি এই অঞ্চলের এমএলএ সাহেব। আজ আবার এমএলএ সাহেবের জন্মদিনও বটে। নেতার জন্মদিন স্বাধীনতা দিবসকে আরও মহিমান্বিত করেছে। পতাকা উত্তোলন সেরে ফেলেছি। এমএলএ সাহেবের আসতে একটু লেট হবে, তাই আমরা পতাকা তুলতে বাধ্য হলাম। তো আজ এই ৭৭তম স্বাধীনতা দিবস, এই দিনটিকে আমরা খুব সহজে পাইনি। কত যুদ্ধের পর, কত কষ্টের পর এই দিনটিকে আমরা পেয়েছি। কত মায়ের কোল খালি হয়ে গেছে, কত বাবার বুক ফাঁকা হয়ে গেছে, তারপরেও গিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। তো এই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কত শহীদের রক্ত হয়ে গেছে ব্যর্থ, সরি হয়নি তো ব্যর্থ। শালারা শহীদের রক্ত বিড়ি জ্বালালি। সরি, ভেরি সরি, এক্সট্রিমলি সরি। বুঝতেই পারছেন যান্ত্রিক গোলযোগ, আরে চ্যাংড়ার দল, এদের দ্বারা কিচ্ছু হবে না। তো এবার আমরা একে একে শহীদ বেদিতে পুষ্প দেব। শহীদ বেদিতে পুষ্প, আরে একই সৌভাগ্য আমাদের মাঝে এখন চলে এসেছে আমাদের মহান এমএলএ সাহেব বটকৃষ্ণ বাবু। আমাদের এসব ভাটবকি ক্লাবে আমাদের মহান বটকৃষ্ণ বাবু চলে এসেছে। একবার জয় ধ্বনি হয়ে যাক। জয় মহান নেতা বটকৃষ্ণ বাবু, জয় মহান নেতা বটকৃষ্ণ বাবুর। উনাকে আমরা এসব ভাটবকি ক্লাবে পেয়ে খুবই ধন্য, খুবই গর্বিত। উনি যে উনার মূল্যবান টাইম বের করে আমাদের মধ্যে এসেছেন, এতে আমরা অপ্লুত হয়ে গেছি, খুবই ভালো লাগছে। তো স্যারের সময় খুব অল্প, স্যার তার মূল্যবান সময় বের করে এখানে এসেছেন। আমি এবার আমাদের ক্লাবের সেক্রেটারি মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করে নিতে বলছি স্যারকে। সহযোগিতায় সভাপতি মহাশয়, জোরে হাততালি, জোরে হাততালি। এমএলএ সাহেবকে আমরা এসো ভাটবকি ক্লাবে পেয়ে খুবই ধন্য। জোরে হাততালি। জয় মহান নেতা বটকৃষ্ণ বাবু, জয়। এবার স্যারকে বরণ করে নেওয়া হলো। এবার আমরা একে একে শহীদ বেদিতে পুষ্প দেব। শহীদ বেদিতে পুষ্প দেওয়ার জন্য স্যারকে অনুরোধ করছি, সহযোগিতায় সেক্রেটারি মহাশয়। স্যার শহীদ বেদিতে। এই স্যার, স্যার ওখানে না, ওখানে না, শহীদ বেদি, শহীদ বেদি স্যার, স্যার শহীদ বেদি। জয় মহান নেতা বটকৃষ্ণ বাবু, জয়। জয় মহান নেতা বটকৃষ্ণ বাবু, জয়। অসংখ্য ধন্যবাদ। আমাদের এমএলএ স্যার শহীদ বেদিতে পুষ্প দিলেন। এবার আমি আমার মাইকটি তুলে দিচ্ছি আমাদের সেক্রেটারি মহাশয়ের হাতে। উনাকে কিছু বলার অনুরোধ। স্যার।
এমএলএ সাহেবকে এসো ভাটবগি ক্লাবের পক্ষ থেকে আমাদের এই আজকের আয়োজনে সাদর আমন্ত্রণ। এমএলএ সাহেব তার মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। একটা এমএলএ সাহেবের জন্য জোরে হাততালি হয়ে যাক। মনে রাখবেন, আজকে এই মহান নেতার মহান জন্মদিন, তাই আমরা এসো ভাটবগি ক্লাবের পক্ষ থেকে একটা কেকের ব্যবস্থা করেছি। আর আপনাদের জ্ঞাতার্থে জানাই যে এই কেক দিয়ে সাহায্য করেছে আমাদেরই সদস্য অর্পণ। পীরতলা মাজারের কাছে তার দোকান হ্যাপি টাইমস। হ্যাপি টাইমসের কেক স্বাদে গুণে অতুলনীয়। বিবাহ, গায়ে হলুদ, জন্মদিন, যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। একটা হ্যাপি টাইমসের জন্য জোরে হাততালি হয়ে যাক। সালারা কেকেরও অ্যাড করে নিল বে, তাই তো বে। এইবার আমরা নেতা সাহেবকে অনুরোধ করছি কেক কাটার জন্য। সহযোগিতা করবেন সভাপতি মহাশয়। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to our dear MLA. Happy birthday to জোরে হাততালি। ধন্যবাদ এমএলএ সাহেবকে। এবার আমরা কিছু মূল্যবান কথা শুনে নেব আমাদের এমএলএ সাহেবের কাছ থেকে। নেতা সাহেবকে ডায়াসে আসার জন্য অনুরোধ করছি। একটা হাততালি হোক। সকলকে জানাই শুভেচ্ছা। আজকে এই যে এসো ভাটবগি ক্লাব আমার জন্য যে আয়োজন করেছে তাতে আমি আপ্লুত। এত সুন্দর একটা কেকের ব্যবস্থা করেছে তাতে আমি খুব খুশি হয়েছি। আজকের এই যে বিশেষ দিন, স্বাধীনতার মহোৎসব, তার জন্য আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। কি আপনারা সবাই ভালো আছেন তো? ভালো তো? এদিকে ভালো সব? আসলে আপনারা ভালো থাকলে আমারও ভালো লাগে। আপনাদের গায়ে যখন অন্ন থাকে, পেটে যখন অন্ন থাকে, গায়ে যখন বস্ত্র থাকে, তখন আমি খুব শান্তি পাই, আমার পেট ভরে যায়। আপনারা যখন বাড়িতে শান্তিতে ঘুমাতে যান তখন আমার নিশ্চিন্তে ঘুম হয়। ভুলে গেছে নাকি গো? না না, দেখছি পাবলিকের রিয়াকশন। আচ্ছা শুনুন, ভগবান আমাকে অনেক কিছু দিয়েছেন, কোনো কিছুর অভাব রাখেননি। আর যেটুকু অভাব ছিল তা এই বছর আপনাদের আশীর্বাদে, আপনাদের অনুপ্রেরণায় আমার পূরণ হয়ে গেছে। এই জন্য আপনাদের জানাই আমি প্রণাম। এই ভোট পর্ব ঘোষণা হওয়ার পর থেকে আপনারা যেভাবে আমাকে সাহায্য করেছেন তাতে আমি সত্যি আপ্লুত। আপনারা বিরোধীদের নমিনেশন জমা দিতে দেননি, ছাপ্পা ভোট করিয়েছেন। আমার প্রতি যে আপনাদের এই ভালোবাসা, সত্যি আমি মুগ্ধ হয়ে যাই। আপনাদের এই ভালোবাসার জন্য মনে হয় যেন বারবার আপনাদের কাছে ফিরে আসি। এইভাবে আপনারা আমার পাশে থাকুন, দেখবেন আমি সব সময় আপনাদের পাশে আছি, আপনাদের নিজের। হ্যাঁ, পাশে থাকার নমুনা তো দেখছি। সব সালা পকেটে ভরে এখন বলছে পাশে আছি। আমার বক্তব্য শেষ করলাম। শান্ত হয়ে বসুন। আপনারা ব্যস্ত হবেন না, দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা ব্যস্ত হবেন না, শান্ত হয়ে বসুন। এসব বুঝতে পারছি বিরোধী পক্ষের এগুলো ষড়যন্ত্র। সেই বিরোধী পক্ষকে সাহায্য করা চুলকানি মন্ত্র জানা আছে আমাদের।
জয় মহান নেতা পটকৃষ্ণ বাবুর, জয় মহান নেতা পটকৃষ্ণ বাবুর জয়। উনার হাতে সময় খুব অল্প, উনাকে বেরিয়ে যেতে হবে। জানেন তো কত মানুষের জন্য কত কাজ, কত তার ভাবনা, কত তার সৃষ্টি, আপনারা বুঝতেই পারছেন। উনাকে এই মুহূর্তে চলে যেতে হবে। উনার জন্য একটা জোরে হাততালি। উনাকে আমরা এসব হাটবকি ক্লাবে পেয়ে খুব ধন্য হয়েছিলাম। স্যার নিজের মুখে নিজের নাম করতে পারেন না, কিন্তু তিনি গরিব দুঃখীদের দেখেন, ভালোভাবে দেখেন। তাই স্যারের আজ জন্মদিন উপলক্ষে বিকেলবেলা থাকছে গরিব দুস্থ অসহায় মানুষদের জন্য বস্ত্র ও কিছু খাদ্য বিতরণ। আপনারা অবশ্যই আসবেন। স্যার গরিবদেরকে ভালোভাবে দেখেন, গরিবদের ভাবনা চিন্তা করেন গরিবদের নিয়ে। তারপরে বিকেলে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকবে নাচ গান কবিতা আরও অনেক কিছু। আর তারপরে সন্ধ্যার পর ও মাই গড শুরু হবে বিশেষ আকর্ষণ, বিশেষ আকর্ষণ মিস শেফালির ডান্স, মিস শেফালির ডান্স। সাইকেল রাখিবার, মহিলাদের বসিবার সব ব্যবস্থা থাকবে। আপনারা অবশ্যই আসবেন। মিস শেফালির ডান্স। अरे अभी तो पार्टी शुरू हुई है, चल हित में जारी, जिसको अपनी जान प्यारी, चुपचाप वो फ्लोर पे आए, फ्लोर पे आके नाचे गाए, नखरे बखरे ना दिखाए, शर्म को करते बाय बाय। मस्ती है माहौल में छाई कुमारी है, सारे थक के बैठ गए पर अपनी पार्टी जारी है। अरे पंगा तो कोई शुरू करे, अपनी भी गरारी है, जुम्मी चुकी नोक पर रखी दुनिया सारी है, रखी दुनिया सारी है। अरे अभी तो पार्टी शुरू हुई है। 15 আগস্টের বিকেলবেলা বৈঠকে পেপার পড়তে পড়তে চা খাচ্ছেন বীরেন রায়। বীরেন রায় একসময় ছিলেন সর্বহারাদের ডাক সাইটে নেতা, অত্রাঞ্চলের জমিদারও বলা চলে। এখন বয়স আর হতাশার ভারে নুজ্জ, তবে মাঝে মাঝে পূর্বে প্রতাপ দেখতে পাওয়া যায়। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে। এই লতিফ, একটু চা খেয়ে যা। আসছি কাকা। কোথায় যাচ্ছিলি? এই লাইব্রেরি যাচ্ছিলাম কাকা। কই গো শুনছো, লতিফ এসেছে, এক কাপ চা দিয়ে যাও। একটু চিনি কম দিতে বলবেন। ও হ্যাঁ, ও একটু চিনি কম খায়, একটু চিনি কম দিও যেন। এই বাড়ির সামনে সিঁড়িটা একটু ঠিক করেন তো কাকা। হয়ে যাবে হয়ে যাবে, সব হবে। কেমন আছেন কাকা? এই আমাদের আর থাকা রে, তুই কেমন আছিস বল? দিব্যি আছি। ছেলে পেলে দিনে নাটক গান কবিতা হরেক কাজে ব্যস্ত, খারাপ থাকার সময় কোথায়? দিব্যি থাকার মানে কি বুঝি না রে লতিফ। কেন কাকা? এই যে ছেলে পেলে নিয়ে নাটক করছি, গান এসব নিয়ে ব্যস্ত আছি। সংসার পেট পরন বলেতে কিছু একটা আছে নাকি? হ্যাঁ, সে কথা 100 বার, অবশ্যই। তাই বলে কি খারাপ থাকতে হবে কাকা? আসলে ওই একসঙ্গে না দুজোড়া জুতোও পরতে পারবো না, আর দুথালা ভাতও খেতে পারবো না। আরে প্রয়োজন বলেতে কিছু একটা আছে নাকি? হ্যাঁ মানছি। প্রয়োজন আছে পুষ্টিকর খাবারের, মানানসই কাপড়ের, শিক্ষা স্বাস্থ্য বিনোদন বাসস্থান, এমন তো হরেক প্রয়োজন আছে কাকা। কিন্তু কাকা নেই বলে যদি চিৎকার করি তাতে কি প্রয়োজন মেটে? আর ওই ভিক্ষার ঝুলি হাতে যদি দাঁড়িয়ে যাই তাতে কি কোনো স্থায়ী সমাধান হয়? তা তো নয়, কিন্তু কিছু তো একটা করতে হবে। হ্যাঁ 100 বার সেই চেষ্টাতেই আছি।
তবে একা না কাকা, আরো অনেককে নিয়ে করার চেষ্টা করছি। চেষ্টা কর, দেখ কি হয়। আচ্ছা, তোর আব্বা কেমন আছে রে? আব্বা আছেন একরকম, বয়স হলো। আর অ্যাকচুয়ালি এই যে আজকের যে বেকারত্বের যে অবস্থা, তা নিয়ে একটু দুশ্চিন্তায় ভোগেন। বাদাম নেবে গো? বাদাম, ভাজা বাদাম আছে, নেবে নাকি? বাদাম নেবে? ওটা শিবু নয়? হ্যাঁ, বাদাম নেবে গো? বাদাম, ছেলেটা সারাদিনই বাদাম বিক্রি করে। বাদাম নেবে? ভাজা বাদাম আছে, নেবে? এ শিবু! হ্যাঁ দাদা বাবু, আসি। বাতের ব্যাটে আর সিঁড়ি ভাঙতে পারি না গো দাদা বাবু। হ্যাঁ দাদা বাবু। কোথায় যাচ্ছিলি? ওই যে গো, ওই যে বটতলায় আজকে অনুষ্ঠান আছে যে। ও, স্বাধীনতার? হ্যাঁ, ওই স্বাধীনতার মহোৎসব না কি যেন বলছিল কাকা বাবু, বুঝলেন তো? তুই একদিনে বসতে শিখলি না, আজকের দিনটা অন্তত বস। আজকে স্বাধীনতা রে পাগলা। বসলে আমাদের আর দিন চলবে দাদা বাবু? সেই সকালে তো বেরিয়ে এই তো ঢুকলি। পেট কি দৌড় করাতে চাইছিস না একদিনে? না কাকা, না, শিবু কাকারা পেটকে দৌড় করাতে চাইছে না, আর একদিনে ওই 7 মহলা তুলতেও চাইছে না। রোজ বিরিয়ানি খেয়ে এই পেটটাকে খারাপও করতে চাইছে না কাকা। মানেটা কিন্তু খুব সহজ কাকা, কিন্তু আপনার ওই বেতের চেয়ারে বসে এই সহজ মানেটা কে করতে চাই? কিন্তু শিবু কাকাদের দরদ 16 আনা সবাই দেখাই কাকা। আচ্ছা, দরদ না দেখালাম না, কিন্তু এভাবে কাজ করলে ওর শরীরটা থাকবে? তুই বল। বলো শিবু কাকা। দাদা বাবু ভারী মজা করেন গো। এই শরীর আর আছেই বাকি, আর রাখবই বাকি গো কাকা বাবু। শুনলেন তো কাকা, শিবু কাকাদের এই শরীরে আছেই বাকি আর রাখবেই বাকি। আরে দুবেলা কেন, সারাদিন উদয়স্ত পরিশ্রম করে এই লোকগুলো নুন আনতে পান্তা ফুরাচ্ছে। আচ্ছা আচ্ছা কাকা, আপনি তো সর্বহারা রাজনীতি করেছেন, কখনো কখনো আপনার মনে হয়েছে যে এই লোকগুলো বাদাম বিক্রি করে দিন মজুরি করে ক টাকা পায়? লতিফ, তোর কথার আগা পাঁচতলা থাকে না। না, সব কথা তো ঝাঁজ কেন রে? মানছি না কাকা, আপনার এ কথা মানছি না। আমি না, আমার মতো লতিফ না, যারা যুগে যুগে অধিকারের কথা বলে না, তাদের সবার কথা ঝাঁঝের মনে হয় কাকা, সবার কথা ঝাঁঝের মনে হয়। এই যে কাকা বাবু, চাটা লন। ও, চা এনেছো না? দাও দাও। এই খেপি, তো জেঠি কি করছে রে? জেঠি আবার কি করবে? জেঠি তো বাতের ব্যথাতে কাহিল। আপনি তো সারাটা দিয়ে খালাস হয়ে যান। তোর খুব কথা হয়েছে খেপি। হ্যাঁ, আমার কথাটা তো আপনার চোখে পড়ে। এই শোন, তাড়াতাড়ি কন। এই বর্ণালী কি করছে রে? ছোট মেম সাহেব আর কি করবে, সব সময় ওই ফোনের ভিতরে ঢুকে থাকে, কি যে করে বুঝতে পারে না। ওকে গিয়ে বলিস তো, ফুসুর করতে থাকে। ওকে গিয়ে বলিস তো দাদু ডাকছে। ঠিক আছে, কইছি। আজকালকার ছেলে মেয়েদের একদম সব সময় মোবাইল আর মোবাইল। তা বুঝলাম কাকা, কিন্তু বর্ণালীকে? ও নাতনি, ওই বড় ছেলের মেয়ে, গতকালকে এসেছে। আজকালকার ছেলে মেয়েরা মোবাইলেই সমাজের ঝড় তোলে। ও, ওই সোশ্যাল নেটওয়ার্ক সাইটে তো হবে হয়তো। আজকালকার ছেলে মেয়েরা না কাকা, আপনি বলতে পারেন আবাল বৃদ্ধ বনিতা, আমরা সবাই সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ঝড় তুলি। কিন্তু কাকা, আসলে কি জানেন, যখন খুব বিশেষ প্রয়োজনে নিজের জন্যই 2 জন বা 4 জন, ধরুন খুব জরুরি অবস্থায় নিজের নিকটজনের মৃত্যুতে হোক, লাশ বইবার জন্য হোক, যদি 4 জন মানুষের দরকার হয়, এদের সোশ্যাল নেটওয়ার্ক সাইটে অজস্র বন্ধু। কিন্তু ওই 4 জন বা 2 জনেরা ম্যানেজ করতে পারে না, শেষে কিনা আমাদের এই শিবু কাকারাই ভরসা। আর কাকা বাবু, শিবু কাকা, বলছিলাম এই চাটা না তোমার জন্য মনে মনে অপেক্ষায় রেখে দিয়ে না খেতে পারিনি, বলছি একটু যদি খাও। তুমি বললে অনেক, খাও তুমি। হ্যাঁ, তুই খা। না, বলছিলাম কি, অর্ধেকটা তুমি খেতে আর অর্ধেক আমি খেতাম। দাদা বাবু ঠিকই কইছেন, চা তুমিই খাও। ওই তোমার কাকি ওই ভাত রান্না করেছিল, ওই সকালে মাঠের কাজে গিয়েছিলাম, ওই ফিরে এসে ভাত খেয়ে এই মাত্র বাদাম বিক্রি করতে বেরোলাম। তাহলে তোমার ভাগের অর্ধেক আর আমার ভাগের অর্ধেক মিলিয়ে আমি খাচ্ছি। হ্যাঁ, খা, সবটাই খা। খাও তুমি। হ্যাঁ, এই কি যেন বলছিলাম কাকা? ওই অধিকার নিয়ে বলছিলি? হ্যাঁ, অধিকারের কথা।
এই পাতের ভাত জোটাতে আপনাকেও যদি এই আপনাদের মতন যারা এই ধনের প্রাচুর্যের মধ্যে বসে রয়েছে তাদেরও যদি দুবেলা বের হতে হতো না, তাহলে বুঝতেন কাকা অধিকার, বিনোদন, অবকাশ আর ভুকা পেটের ফারাক। আচ্ছা কাকা, এই আপনি তো এতদিন সর্বহারার হয়ে রাজনীতি করেছেন, আপনারা যখন যেখানে পতাকা তুলেছেন এই লোকগুলো, এই শিবু কাকার মতন হাজারো শিবু কাকা আছে আমার, তারা তারা জাতীয় সঙ্গীতের সঙ্গে কণ্ঠ না মিলিয়ে দোকান দেয় কেন? সেখানে আমাদের কি করার আছে বল? সবই তো ভগবানের কৃপা। কাকা, ভগবান বুঝি আপনার মতো ধনীদের কৃপা করেন? শুধু আপনাদের মতো ধনীদেরই ভগবান কৃপা করেন। আর আর আমার মতন, আমার এই শিবু কাকার মতন ওই যে সামনে অজস্র অজস্র মানুষ আছে, তাদের মধ্যে যারা প্রান্তিক, যারা দিনমজুর, তাদের দিকে বুঝি রোশনালে তাকান কাকা? আচ্ছা, নিজের আখেরটা নিজ হাতে গুছিয়েছেন, অথচ এই শিবু কাকার মতন হাজারো শিবু কাকার ভাগ্যটা ভগবানের হাতে ছেড়ে দিয়েছেন। একটা কথা আমার মনে হয় যে এই আপনারা এতদিন ধরে যে সর্বহারা রাজনীতি করলেন, সত্যি সত্যি মানুষের জন্য কি কিছু করেছেন? আমার এই শিবু কাকারাই বা কি পেল? আমাদের আর পাওয়া? আচ্ছা কাকা বাবু, কত সরকার আসলো আর গেল, আচ্ছা তোমার শিবু কাকাদের কোন দাবিটা মিটেছে তুমি বলো তো? গেল বছরই তো বোধ হয়। হ্যাঁ দাদা বাবু বুঝলেন, ওই গেল বছর প্রধানের হাতে পায়ে ধরে একটা ত্রিপল পেয়েছিলাম। পায়খানাও তো নাকি পাওয়ার কথা ছিল, কিন্তু প্রধান খেয়ে ফেলেছে তো। কি যে হয়েছে কাকা, তুমি ভাবনা করো না, তোমার মতন হাজারো শিবু কাকা আছে যাদের পায়খানা প্রধান খেয়েই ফেলেছে। আর শেষে কিনা এরা কি বলে বলো তো? এরা আবার ওই ওপরওয়ালার নামে নালিশ করে বলে আমরা কি করব বলো, সবই ওপরওয়ালার লীলা খেলা। উনি কাউকে দেন আর কারো কাছ থেকে কেড়ে নেন, যত সব। দেখলো তুই সবকিছুকে এভাবে গুলিয়ে দিস না কাকা, গুলিয়ে আমরা দিই না, বরং আপনারাই ওই ওপরওয়ালার নাম করে ভুড়ি ভর্তি করেন। আর এই ভুড়ি ভর্তির পর যে ঢেকুরটা তুলেন তা উচ্ছিষ্ট রূপে ওপরওয়ালার নাম করেই বিলিয়ে দেন। কাকা, একটা কথা খুব অন্তর থেকে আসে, আপনারা যে এত দান খয়রাতি করেন, এত পুণ্যের পরেও শান্তির ঘুম হয় কখনো? দেখলো দীপ, তুই লিঙ্কলেস কথা বলছিস কেন তো বলতো? কাকা, আমার কথাটা লিঙ্কলেস নয় গো, আপনাদের ওই পরগাছা জীবনটাই রুটলেস। আচ্ছা 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 কাকা, আপনাদের যদি সত্যি নিজের একটা শেকড় থাকতো না, তাহলে নিজের জীবনের কর্ষিত জমি থেকে রস সংগ্রহ করে নিতেন। শেষে কিনা দিন শেষে শ্রমে ভেজা দেহ মনে না শান্তির ঘুমও হতো কাকা, সত্যি বলছি, শান্তির ঘুমও হতো। আর ঘুম ছোট কাকা? আচ্ছা আচ্ছা বলো তো, ঘুম কি আমাদেরই হয়? হয় না গো, ফুটো খড়ের চালের ফাঁক দিয়ে ঘরে চাঁদের আলো ঢোকে ঠিকই, কিন্তু ঘুম আসে না, আর চাঁদ দেখতেও ইচ্ছে করে না। বিছানায় শুলেই যেন ওই চোখটা ওই ওই চালের পাতার দিকেই চলে যায় ছোট কাকা। শুয়ে শুয়ে শুধু ভাবতে থাকি, আমার তো এই কখানে হাড্ডি ছোট কাকা, পারবে না বলো ওই পাতাগুলো নিতে? পারবে না ছোট কাকা, মানে হাড্ডির ভার ওই পাতাগুলো নিতে গো। কি আবল তাবল বকছিস রে শিবু? না কাকা না, এই শিবু কাকার আবল তাবল বকে না কাকা। কোন যন্ত্রণা থেকে, কোন দগ্ধতা থেকে এই কথাগুলো বেরিয়ে আসে কখনো ভেবে দেখেছেন কাকা? কখনো ভেবে দেখেছেন? এই হাড্ডি সার, এই কঙ্কাল সার মানুষগুলো যারা উদয়স্থ পরিশ্রম করে চলেছে, তাদের যন্ত্রণার কথা আসলে কি জানেন কাকা? আপনাদের অনুভূতির জায়গাতে না আর কোনো টঙ্কার বাজে না, অন্তরের জানালা আছে বন্ধ, যেখান দিয়ে আলো বাতাস ঢোকে না, যার জন্য আপনারা কোনোদিন এই ভুকা পেটের, এই নিরন্ন মানুষের যন্ত্রণা কোনোদিন বোঝার চেষ্টা করেননি, কোনোদিন না। এক সময় তো আপনারা ছুটিয়ে রাজনীতি করেছেন, অথচ এ আমার শিবু কাকারা কি পেল?
আমরা কি মানুষের জন্য কিছুই করিনি? তাদের কথা কিছুই ভাবিনি? কাকা, আপনার ভাববার নমুনা তো আপনি নিজেই। সত্যি যদি মানুষের জন্য ভাবতেন তাহলে তাহলে আমার এখানে শিবু কাকার মতন অজস্র শিবু কাকা আছে। এতদিন আপনারা অনেক কিছু করতে পারতেন, কিন্তু কিন্তু আপনি শ্রমে অংশগ্রহণ না করেই আপনার এত বাড়ি গাড়ি টাকা পয়সা সমস্ত কিছু, অথচ আমার শিবু কাকারা এরা উদয়স্থ পরিশ্রম করে, এরা চিরকাল দিনমজুর শ্রমিক পাটখাট্টা হয়ে রয়ে গেল। আচ্ছা, আপনারা সর্বহারা হয়ে রাজনীতি করেছেন। আসলে কি জানেন কাকা, ওটা ছিল আপনাদের ভান নীতি, ওটা রাজনীতি ছিল না। না লতিফ, আমরা কোনো ভান নীতি করিনি। আমাদের আদর্শ ছিল, আমাদের মূল্যবোধ ছিল, এখনো আছে। আমরা বইপড় নই, কিন্তু এই মানুষই তো আমাদের কাকা। আর কতটা ভোট বৈতরণী পার হলে মানুষ আপনাদের বুঝতো? আর কত বছর সময় পেলে আপনারা মানুষের জন্য কিছু করবার সুযোগ পেতেন? আসলে আপনারা কথাই বলেন যে আপনাদেরকে মানুষ বুঝলো না, মানে আপনারা ঠিক, মানুষ ভুল। কাকা, এই অহংকার আপনাদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ধীরে ধীরে আপনারা হয়ে উঠেছেন সমাজ বিচ্ছিন্ন, সিনিক। আপনাদের গোটা দলটা সিনিক হয়ে উঠেছে কাকা। লতিফ, তুই ওকে সিনিক হয়ে যাচ্ছিস না? আরে ধনীদের থেকে তোর এত গাত্র দেওয়া কেন বলতো? কাকা, চিৎকার করে মিথ্যেকে সত্য তা প্রমাণ করা যায় না কাকা। তবে একটা কথা হলফ করে বলতে পারি, ধনীদের দেখে গাত্রদাহ আমাদের হয় না। একথা সত্য যে সময় যেমন আপনাদের বিচার করেছে, আপনাদেরকে যেমন আজকের রাজনীতিতে ব্রাত্য করে দিয়েছে, একদিন আমাদেরও হয়তো সেটা করবে। তবে একটা কথা মনে রাখতে হবে, এই যে ধনীরা ধনের পাহাড়ে বসে রয়েছে, তা আমার মতন এই শিবু কাকার মতন অজস্র শিবু কাকার শ্রম চুরি করেই কিন্তু সেই পাহাড়ে বসে রয়েছে। একথা স্বীকার করছি। আমরা অর্থনৈতিকভাবে সর্বহারা, এটা মানছি। তবে ধনী বলে যাদের সম্বোধন করছেন তারা কিন্তু কাকা চেতনিকভাবে সর্বহারা। আমার বরং ধনীদের দেখে গাত্রদাহ কোথাও হয় না, খুব বড্ড বেশি দয়া হয় কাকা। সত্যি বলছি, দয়া। হ্যাঁ, দয়া মানে এই যে আপনি যখন ভুঁড়িতে আবর্জনা ভরে চলতে পারেন না, কোনো হাড় ঝিরঝিরে কঙ্কাল সার শিবু কাকাদের মতন মানুষ দেখে বলেন, ইস, আমিও যদি ওর মতন স্লিম হতে পারতাম। কি পরিহাস, তাই না কাকা? তুমিও পারো ছোট কাকা, ইচ্ছে করে কি কেউ আর স্লিম হতে চাইবে নাকি? তুমি থামো কাকা। দাদু, কি বলছো দাদু? ও, এতক্ষণে তোর আসার সময় হলো? হ্যাঁ দাদু, এই সামনে আয়। আর কি, এই সেই লতিফ যার কথা আমি তোকে সেদিন বলছিলাম। ও দাদু তো তোমার কথা প্রায় বলে কাকু। কি বলে তোমার দাদু? তোমার কথা নাকি দোধারি তলোয়ার। তাহলে তো তোমার দাদুর অনেক রক্ত ঝরিয়েছি। তাই যদি হতো রে লতিফ, তাহলে রক্তের সঙ্গে যন্ত্রণার বিস্ফোকাগুলো কিছুটা ঝরতো রে। আচ্ছা কাকু, শুনেছি তোমরা নাকি সমাজের জন্য অনেক চিন্তা ভাবনা করো, তো নারী স্বাধীনতা নিয়ে কি ভাবছো কাকু? আচ্ছা বার্নালি, সবকিছুর কি রেডিমেড উত্তর হয়? এই যে তুমি যখন থেকে ঢুকেছো তখন থেকে দেখছি তুমি মোবাইলে বেশ ব্যস্ত। বরং তুমি এক কাজ করো না, তুমি তোমার মোবাইলকে জিজ্ঞেস করো, অ্যালেক্সা নিশ্চয়ই মায়াবী কণ্ঠে নারী স্বাধীনতার রেসিপি বলে দিবে। বিলেতে পড়ে। আচ্ছা, তুমিও না হয় মেল ভার্সন অ্যালেক্স হয়ে উত্তরটা দাও না কাকু। বললে খুব সুন্দর। আসলে কি জানো, নারী স্বাধীনতা বলে পৃথক কিছু হয় না। এই যে শিবু কাকার মতন হাজারো শিবু কাকা, আমার মতন লতিফ, তোমার দাদু এবং তোমার মতন শত শত বর্ণালী, আমরা সবাই অর্থনীতির একই সিস্টেমে বাঁধা। কারণ আমরা এখন বিশ্ব নাগরিক। না, সে কথা মানছি না। বিশ্ব নাগরিক তো ছিলেন রবীন্দ্রনাথ। তবে একটা কথা স্বীকার করতে পারি যে এই প্রজন্ম হচ্ছে নেট নাগরিক, মানে নেটিজেন। এত বেশি মোবাইলে ব্যস্ত থাকে। এই যে তুমি তোমার দাদুর প্রাচুর্যে বিনাশ্রমে অনেক কিছু পেয়েছো। বর্ণালী, শুনছো? হ্যাঁ কাকু, শুনছি, তুমি হ্যাঁ। এবং এই যে বিনাশ্রমে এত কিছু পেয়ে গিয়ে না, তুমি শাসকের কাছে নতমুখ। মাঝে মাঝে তুমি অবশ্য প্রতিবাদের ঝড় তুলো,
সেটাও নারী স্বাধীনতার সোশ্যাল মিডিয়ায়। আর আমার শিবু কাকা, রফিক মিয়া, জরিনা বিবি, এমন অজস্র প্রান্তিকেরা, তারা সমস্তটাই না ভাগ্যের ওপর দোষ দিয়ে চুপচাপ বসে থাকে। তফাৎ কোথায়? কে বা স্বাধীন? তার মানে কি তুমি নারী স্বাধীনতার স্বীকারই করছো না? আমার মতন চুনোপুটি লতিবের নারী স্বাধীনতা স্বীকার করা না করাতে কি যায় আছে বলো বর্ণালী? তাহলে চারিদিকে এত নারী নির্যাতন, পণ প্রথা, ধর্ষণ কেন কাকু? কেন কেন আজকের দিনেও নারীদেরকে ঘরের মধ্যে আটকে রাখা হয়? এর জবাব আছে তোমার কাছে? হ্যাঁ আছে, তবে শুনবার ধৈর্য তোমার আছে? হ্যাঁ বলো কাকু, শুনছি। বলছিলাম এই যে শিবু কাকা তো একজন পুরুষ মানুষ, উনি কি খুব সুখে আছেন? তোমার দাদু বীরেন রায়, ওনার এত প্রভাব প্রতিপত্তি, এত জমি জায়গা, উনি কি খুব শান্তিতে আছেন? আসলে আমরা সবাই, সে শিবু কাকাই হোক আর বীরেন রায়ই হোক, আমার মতো লতিফ হোক আর তোমার মতন বর্ণালী হোক, আমরা সবাই অর্থনীতির কোন সিস্টেমে আটকা রয়েছি, কোন সিস্টেম আমাদেরকে প্রতিনিয়ত কোকড়া করে দিচ্ছে, আমাদেরকে চুরি করে নিচ্ছে, এটা তো বুঝতে হবে। শিবু কাকারা কি অত্যাচারিত নয় বর্ণালী? শিবু কাকা কি স্বাধীন? হ্যাঁ কাকু, অবশ্যই তারা অত্যাচারিত, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। যদি সত্যি এটা তোমার স্বীকারোক্তি থাকে বর্ণালী, তাহলে পৃথক করে নারী স্বাধীনতার কথা বলছো কেন? অর্থাৎ যেখানে শিবু কাকা থেকে শুরু করে আমরা সবাই পরাধীন। কি হলো বাবু? বললাম না দাদু ডাকছে, আবার ভিডিও কল করেছো। সারাদিন আমাকে দেখেও বুঝি তোমার স্বাদ মিটে না? এমন করলে হবে বাবু? বাবু তুমি খেয়েছো? না না বাবু, ঠিক আছে বাবু। আচ্ছা বাবু শোনা, এরকম করলে হবে না বাবু। শিবু কাকা তুমি হয়তো বুঝবে না, এই বর্ণালীদের নারী স্বাধীনতার বোল বাবুদের কোলেই ঘুমিয়ে যায়। বাবুটা কে কাকা বাবু? আজকালকার ছেলেমেয়েরা জীবন বলতে কি বোঝে রে লতিফ? হ্যাঁ কাকা, সত্যিই তাই। আপনারা তো খুব ভালো বুঝেছেন কাকা। হয়তো তাই, আমরা বা কি বুঝলাম? দুহাতে এত রোজগার করলাম রে লতিফ, কিন্তু কি কাকা? আর কি, এত বড় বাড়ি এক সময় গম গম করতো, আর এখন সবাই চলে গেল। বড় ছেলে, মেজো ছেলে, পড়ে আছি আমি, তোর কাকিমার ছোট ছেলেটা, সেও তো অ্যাবনর্মাল রে। কে খাবে বলতো এত কিছু? কেন? যাদের জন্য করেছেন তারা, আর আপনারা তো আছেনই খাবার জন্য। আমাদের আর খাওয়া? খেয়েই তো শরীরে 12টা বাজালাম রে লতিফ। আচ্ছা বলতো, আমি কি কোনোদিন কাউকে কোনো কিছু দিতে কার্পণ্য করেছি? ক্লাব বল, পুজো বল, ঈদ বল, যে যখন এসেছে প্রত্যাশা চাইতে তাকে বেশি দিয়েছি, কিন্তু শেষে কিনা আমারই কপালটা পুড়ল রে। কাকা এই কথাটা জীবনের শেষ প্রান্তে এসে যদি না ভেবে সময় থাকতে ভাবতেন না? এই যে শিবু কাকাদের খাবার দরকার, এই মাথার উপর একটা ছাদ দরকার, আরামের নিশ্চিন্ত ঘুম দরকার, কিন্তু শিবু কাকারা উদয়স্ত পরিশ্রম করে কোনো কিছু পায় না। অথচ আপনার এত প্রাচুর্য, এত ধন সম্পদ, এই সমস্ত কিছুর মধ্যে থেকেও আপনি 3 বেলা ভাতের বদলে ওষুধ খেয়ে পেট ভরান কাকা, ভাতের বদলে ওষুধ খেয়ে পেট ভরান। সেই যে পেট, এই যে প্রাচুর্য, এই যে বিলাসিতা, সেই পেট কি বুঝবে আমার এই শিবু কাকার পেটের যন্ত্রণা? এমন অজস্র শিবু কাকারা ভুকা থেকে যাই, বুঝতে পারবে? অন্যের হিসেবটা কাকা না হয় ছেড়েই দেন, কিন্তু নিজের হিসেবটা মেলাতে পেরেছেন? নিজের হিসেব একটু নিজের সঙ্গে কথা বলে দেখেন তো, মিলেছে কি নিজের হিসেবটা কাকা? আর জীবনের হিসেব ছোট কাকা বাবু, ওই গেল বছর মেয়েটার বিয়ে দিলাম জানেন দাদা বাবু, ওই পাড়ায়। ওই বিয়ের সময় জামাই বলছে ওর নাকি মোটা টাকা পঞ্চায়। আচ্ছা কাকা বাবু, আমরা টাকা পয়সা কোথায় পাবো বলো তো? শেষে কিনা ওই টাকার জোগাড় করতে গিয়ে
ওই যে ওই বন্ধন অফিস আছে না, ওখানে গিয়ে ওই সেই মোটা টাকার লোন করলাম। সাধ্যের বাইরে কি, দুবেলা পেটের ভাত জোগাড় করতে হিমশিম খায় কাকা বাবু। লোনের টাকা কিভাবে শোধ করব বলো তো? লোনের টাকা কিভাবে শোধ করব কাকা বাবু? এখন এখন ওই দুবেলা বন্ধনের লোক এসে বাড়িতে প্রহার দিচ্ছে কাকা বাবু, বন্ধনের লোক এসে বাড়িতে প্রহার দিচ্ছে। আমরা জীবনের কোন হিসেবটা মেলাতে পারলাম গো কাকা বাবু? আমাদের জীবনের যে কোনো হিসেবই মিলল না গো কাকা বাবু, জীবনের কোনো হিসেবই আমাদের মিলল না। শিবু কাকা, মাঝে মাঝে মনে হয় নিজেকে শেষই করে ফেলি। না কাকা, এভাবে বলো না, এভাবে ভেঙে পড়লে চলবে না কাকা। আমরা নতুন সূর্যের সন্ধানে হেঁটে চলেছি কাকা, আর খুব বেশি দেরি নেই। আমাদের সেই মিছিলে তোমাকেও খুব করে দরকার কাকা। তুমি বিশ্বাস রাখো, তুমি বিশ্বাস রাখো, বিশ্বাস হারাবে না কাকা। না 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 না, এটা হতে পারে না কাকা। আমাদের মতো লোক যে সমাজের বোঝা গো, আমাদের মতো লোক না কাকা, আমাদের যে সবাইকে দরকার কাকা। আমাদের মতো ছোট লোকের সমাজে কোনো দরকার নেই কাকা বাবু। না আমাদের মতো ছোট লোকের তুমি বিশ্বাস রাখো কাকা, কোনো দরকার নেই। না 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 না, তুমি ভেঙে পড়ো না কাকা। দেখো আমরা আছি, একদিন একদিন সত্যিই আমরা নতুন ভোরের সন্ধানে হেঁটে যাচ্ছি কাকা। এভাবে ভেঙে পড়ো না। এত টাকা কিভাবে শোধ করব? না, সব ঠিক হবে, আমরা আছি তোমার সঙ্গে, আমরা আছি। আর খুব বেশি দিন বাকি নেই কাকা, তোমাকে শক্তি রাখতেই হবে। আমরা আছি তোমার সঙ্গে কাকা। তাই যেন হয় গো ছোট কাকা, তাই যেন হয়। ছোট লোকের জীবন গো ছোট কাকা। শিবু, তোর মেয়েকে কাল যেন দেখলাম মনে হলো। কিছু বললেন কাকা বাবু? হ্যাঁ, তোর মেয়েকে কাল যেন দেখলাম মনে হলো। হ্যাঁ, ওই কয়েক মাস থেকে তো এখানেই আছে। বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে বলছে ওদের নাকি আরো টাকা চাই। আগের লোনই তো শোধ করতে পারলাম না গো। আরো টাকা কোথায় পাবো দাদা বাবু? আমরা টাকা পয়সা কোথায় পাবো গো? বাড়িতে মেয়েটার উপর দিন রাত অত্যাচার করছিল গো। দিন রাত মেয়েটাকে মারধর করছিল টাকার জন্য দাদা বাবু, দিন রাত মারধর করছিল। বাপ হয়ে কি বলো বলো, বাপ হয়ে কি দৃশ্যর চোখে দেখতে পারি? নিয়ে চলে আসলাম। এখন এখন বাড়িতে মেয়ে আর দুয়ারে বন্ধন। মেয়েটার চোখের দিকে আর তাকাতে পারছি না দাদা বাবু, মেয়েটার চোখের দিকে আর তাকাতে পারছি না। মাঝে মাঝে তো মনে হয় ওই ওই চালের বাতা আর দড়ির হিসেবটা মিলিয়েই দিই, ঝুলেই পড়ি গো, ওই ভাঙা ঘরে ঝুলেই পড়ি। আমাদের মতো ছোট লোকদের এমনিও কোনো দাম নেই গো কাকা বাবু, সমাজে কোনো দাম নেই। আমাদের মতো গরিবদের দিকে কেউ মুখ তুলে দেখে না দাদা বাবু, আমাদের মতো গরিবদের দিকে কেউ মুখ তুলে দেখে না দাদা বাবু। ঝুলে পড়বো কাকা বাবু, ওই ভাঙা ঘরে ঝুলে পড়বো। দেখুক, তখন সবাই চোখ তুলে দেখবে। যাদের বদলে ঝুলন্ত শিবচন্দ্রকে সবাই চোখ তুলে দেখবে গো, সবাই চোখ তুলে দেখবে। আমাদের কথা কেউ ভাবলো না ছোট কাকা, আমাদের কথা কেউ ভাবলো না গো। আমাদের মতো গরিবদের কথা কেউ একবারও ভাবলো না ছোট কাকা, কেউ ভাবলো না গো। আমাদের মতো গরিবদের কথা একবারও ভাবলো না ছোট কাকা, কেউ ভাবলো না গো। আমাদের মতো গরিবদের কথা
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। স্বাধীনতার মহোৎসব উপলক্ষে এসো ভাটবকি ক্লাব আয়োজন করেছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের। আজ আবার আমাদের প্রিয় নেতার জন্মদিন। সেই উপলক্ষে বিকেল 4টে থেকে গরিব দুস্থদের মধ্যে বস্ত্র ও খাবার বিতরণ করা হবে। তারপরেই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে নাচ, গান, কবিতা, কুইজ, অর্কেস্ট্রা। আর হ্যাঁ, সব শেষে থাকছে বিশেষ আকর্ষণ, মিস শেফালির ডান্স। মিস শেফালির ডান্স, মিস শেফালির ডান্স, মিস শেফালির ডান্স। छुए द बदन की देखो न कटन की चादर बिछा दी हनी पलम जी मन पिघलाती हनी पलंग पर झुलुआ झुलाती हनी। এসব কি হচ্ছে? এই লতিফ, এই যে শুনলি না কি হচ্ছে সব? হ্যাঁ, সেই জবাবই চাইবো আপনাদের কাছে, সেই জবাবই চাইবো। এত দুর্নীতি, এত ঘুষ আর অপরাজনীতির পান মাতালদের এত দাপাদাপি, এই জবাব দিতে পারবেন আপনারা কোন রাজত্ব কায়েম করেছিলেন যে আপনারা চলে যাওয়ার পরে পরে আগাছার সংক্রমণ, শুধুই আগাছা কাকা, শুধুই আগাছা। সমস্ত আগাছার সংক্রমণে আজ আজ গোটা দেশ সংক্রমিত হয়ে গেছে। উত্তর দিতে পারবেন কাকা? আর জবাব নিজেই তো নাজেহাল রে লতিফ, নিজের জবাব নিজেই খুঁজে পাচ্ছি না। কিন্তু কিন্তু আমাদের কাছে সেই জবাব আছে কাকা, আমাদের কাছে সেই জবাব আছে। সূর্যের তাপে সমস্ত আগাছা পুড়িয়ে এই এই শিবু কাকাদের মতন হাজারো শিবু কাকাকে নিয়ে আপনার সঙ্গে এক আসনে বসে চা খাবো কাকা, এক আসনে বসে। তোর কথাগুলো না খুব ভয়ঙ্কর। তুই আমাকেও আক্রমণ করতে ছাড়িস না, কিন্তু তবুও তোর সাথে কথা বলতে ইচ্ছে করে। কথা বলে জীবনকে নতুন ভাবে দেখার সুযোগ পাই। ভয় পাবেন না কাকা, সত্যি ভয় পাবেন না। ভয়টাকে তাড়াতেই আমরা তৈরি হচ্ছি। একদিন একদিন আমরা সূর্যের তাপে সমস্ত আগাছা পোড়াবো, তারপরে প্রকৃতির আলো, বাতাস, জলে নতুন ফসল ফলাবো। আর সেই দিন আপনিও কাকা আপন অধিকারে সেই ফসলের ভাগ পাবেন কাকা। তুই না কথা বলিস বেশ, তোর কথা শুনে নতুন ভাবে জীবনকে দেখার স্বপ্ন দেখতে ইচ্ছে করে রে কাকা। স্বপ্ন তো কখনো পুরনো হয় না কাকা। আসলে কি জানেন, আমাদের এই দেখার চোখেই চালসে পড়ে যাই আমরা না সব সময় নতুন কিছুকে ভয় পাই, নতুন কিছুতেই আমাদের আতঙ্ক। আচ্ছা, তোরা এবার নাটক করছিস না? হ্যাঁ, নাটক তো করছিই কাকা। নাটক, পত্রিকা প্রকাশ, এই যে কচিকাচাদের মনন গঠনের জন্য সুরবর্তনী, এমন অনেক কাজ করছি। আসলে কাকা কি জানেন, এই রাজ সংস্কৃতির আগমন অপসংস্কৃতির বিতাড়ন। এই রাজ সংস্কৃতির কিভাবে আগমন হবে যদি আমরা নাটক, পত্রিকা প্রকাশ, এই ধরনের মননের চর্চা না করি? নাটকের রিহার্সেলই যাচ্ছিলাম, ওই লাইব্রেরি থেকে একটা বই নিয়ে রিহার্সেলই যাব। কথায় কথায় না অনেক দেরি করে ফেললাম কাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, আসি। আয়, আবার আসিস। আচ্ছা কাকা। স্বাধীনতা দিবসের কয়েকদিন পর লতিফ তখন নিজের বাড়িতে আছে। তার বাড়ির সামনের রাস্তা দিয়ে কিছু মানুষ হরিবোল ধ্বনি দিয়ে এক মৃতদেহ শ্মশানে নিয়ে যাচ্ছে। তা শুনেই দ্রুতপদে সদর দরজা দিয়ে সে বাইরে বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি,
বলো হরি। এই যে দাদা, বলো হরি। এই যে দাদা, কে মারা গেল? ওই যে গো শিবু। কে? শিবু। শিবু কাকা? হ্যাঁ, শিবু মন্ডল, ওই মন্ডল পাড়ার। ও ব্যাংকে তোমার অনেক লোন করেছিল গো মেয়ের বিয়ের জন্য। শেষে কি করবে, দড়িতে ঝুলে গেল। আর কি, সব যন্ত্রণা শেষ। ছোট লোকের জীবন হাওয়াতেই শেষ, ছোট লোকের মরণ দড়িতেই বেশ। ছোট লোকের জীবন হাওয়াতেই শেষ, ছোট লোকের মরণ দড়িতেই বেশ। ছোট লোকের জীবন হাওয়াতেই শেষ, ছোট লোকের মরণ দড়িতেই বেশ। লতিফ, আরে কোথায় রে তুই রে? এই লতিফ, এই জানিস ডার্ক রাইটিংটা বেরিয়েছে? এ মা, এই তুই একা একা বসে এখানে কি করছিস? চুপচাপ বসে কেন তুই? আচ্ছা মিঠু, তুই বল, কার উন্নয়ন, কার বিকাশ? শিবু কাকার, তোর, আমার, রফিক মিয়া, জরিনা বিবির কার বিকাশ? তুই বল। আরে বিকাশ তো কেন্দ্রের আর উন্নয়ন তো রাজ্যের, কিন্তু মাঝে থেকে তুই কেন এত উত্তেজিত হয়ে যাচ্ছিস? উত্তেজিত কোথায়? কোথায় আমি উত্তেজিত? বরং আমরা সবাই শীত ঘুমিয়ে পড়েছি। আমরা শাসকের কাছে নিয়ে দিয়েছি আমাদের মাথা আর বিক্রি করে দিয়েছি আমাদের মেরুদণ্ড। আহা, মেরুদণ্ড তো বেশিরভাগেরই নেই রে, কিন্তু হঠাৎ করে তুই কি এমন হলো যে তুই উত্তেজিত হয়েছিস? একটু খুলে বলতো। খুলে বলা মানে সব কিছু আমাদের চোখের সামনে ঘটে, সব কিছু আমাদের চোখের সামনে ঘটে, সব কিছু খোলামেলা ঘটে, অথচ আমরা কিচ্ছু দেখতে পাই না। কেন দেখতে পাই না বল? শাসক আমাদের পরিয়ে দিয়েছে রঙিন চশমা। শাসক যেমন দেখায় আমরা তেমন দেখি। শাসক যেমন ভাবাই আমরা তেমনই ভাবি। কি বলেছিস? স্বাধীনতার ৭৫ বছর অতিবাহিত। বন্ধু, ওটা ৭৫। সেটা প্রশ্ন নয় মিঠু, ৭৫ না ৭৭ সেটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আমাদের এই দেশ, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। কাল ভরা প্রতিশ্রুতি ছাড়া আমরা কি পেলাম বল? আমরা কি পেলাম? কি আর পেলাম রে ভাই? কিছু চোর, তার চৌকিদার, কিছু উন্মাদ আর তার জিম্মিদার, এছাড়া তো আর কিছুই পেলাম না। কিন্তু চোর ধরা যাচ্ছে আমরাই পড়ি, আমরাই চোর ধরা পড়ি। আমাদের মেয়েরাই রেপ হয়, তার বিচার হয় না। চাষিরা ন্যায্য ফসলের দামে আত্মহত্যা করে, আর শিশু কিশোররা শৈশব হারিয়ে নিরক্ষরতায় ডুবে যায়, শেষে কিনা পরিযায়ী শ্রমিক হয়। হ্যাঁ, চলে যাচ্ছে তো অনেকে, কেরালায় চলে পরিযায়ী যাচ্ছে, শ্রমিক হয়। অথচ আদানি আম্বানিরা ওরা তো বেশ মজাতেই আছে রে ভাই। ওরা লকডাউনে লুকোচুরি খেলে আমাদের নিয়ে, ওরা নির্বাচনী বন্ডে ভোট খেলে, তাও আমাদেরই নিয়ে। ওরা নেতা মন্ত্রী শান্ত্রীদের রেফারি বানিয়ে আবার মন্দির মসজিদও খেলে, তাও আমাদের নিয়ে তো। কিন্তু কেন আমাদের নিয়ে এইভাবে খেলে? কারণ আমরা অলয়ে ছেড়ো পাটি, আমরা হারতে ভালোবাসি। আমরা এই আমজনতা হারতে ভালোবাসি। অলয় ছেড়ো পাটি রে। তুই দেখ ওরা কোটি কোটি টাকা ঋণ করে, এই আদানি আম্বানিরা কোটি কোটি টাকা ঋণ করে, অথচ ওরাই কোটিপতি। আমাদের পাড়ার নেতাদের কথা, ওরা মন্ত্রী শান্তিদের সঙ্গে ফুর্তি করে বেড়ায়, আর পাড়ার নেতাদের 7 মহলা বাড়ি। আর আমার মতন, তোর মতন প্রান্তিকদের আত্মহত্যা করতে গেলে না, এই একটা শক্তপোক্ত চালের পাতা পর্যন্ত খুঁজে পাই না রে। আমি বুঝতে পারছি না তুই হঠাৎ করে এত ইমোশনাল হয়ে যাচ্ছিস। না, হঠাৎ করে কিছু হয় না। এটা একটা গভীর চক্রান্ত, রাষ্ট্রের এক গভীর চক্রান্ত।
রাষ্ট্র সবসময় আমরাকে জাতি, ধর্ম, ভাষা, আঞ্চলিকতা এমন বহু ভাগে ভাগ করে দেয়। বহু ভাগে আমরা হাজারো সেন্টিমেন্টে ভাগ হয়ে যাই। আমরা মেরুদণ্ড খুঁজে পাই না। বুঝতেই পারছি না তুই এতক্ষণ ধরে এত আজে বাজে বকছিস। ঠিক এই মুহূর্তে কি এমন ঘটলো বলতো? কি হয়েছে? কি ঘটেছে? শিবু কাকা আত্মহত্যা করেছে। কি বললি? শিবু কাকা আত্মহত্যা করেছে? শিবু কাকা আত্মহত্যা করেছে? শিবু কাকা না না মিঠু, না 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 না, আমি ভুল বলেছি। শিবু কাকা আত্মহত্যা করেনি। শিবু কাকা আত্মহত্যা করেনি। শিবু কাকাকে খুন করা হয়েছে। শিবু কাকাকে খুন করা হয়েছে। এমন এমন শিবু কাকা, এমন হাজারো শিবু কাকাকে খুন করা হচ্ছে প্রতিনিয়ত। আমার দেশের শিশু থেকে বৃদ্ধ, নর থেকে নারী প্রতিনিয়ত এই রাষ্ট্রের শোষণ যন্ত্রে খুন হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত। অথচ আমরা চুপচাপ। তো আমরা কেবল চুপচাপ বসে আছি, নীরব দর্শক হয়ে। আমরা সব দেখছি। আমাদের দায়িত্ব ছিল ওই শিবু কাকা। তুই দেখ, আমাদের হাতও লেগে রয়েছে সেই শিবু কাকার রক্ত। আমাদের বাতিয়ার চালের মতোই জনতার মেরুদণ্ডে খুন ধরে গেছে। মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না। আচ্ছা লতিফ, তুই বলতে পারিস আমাকে আর কত খুন হলে, আর কত শিবু কাকার আত্মহত্যা করলে জনতার এই মেরুদণ্ডের গুণ কাটবে? তুই বলতে পারিস লতিফ? তুই বলতে পারিস? ঠিক ঠিক ঠিক, তুই ঠিক বলেছিস মিঠু। এই আমার হাতও সেই খুনের দাগ। শিবু কাকার খুনের রক্ত আমার হাতেও লেগে রয়েছে রে। এই তোর মতন আমার হাতেও। আপনারা এখনো যারা চুপচাপ বসে দেখছেন, এখনো চুপচাপ রয়েছেন, এই শিবু কাকার খুনের ভাগ আপনাদেরকেও নিতে হবে। কিন্তু আর কতদিন এই শাসকের ভয়, শাসকের আতঙ্ক আমাদেরকে সবসময় কোকড়া করে দেয়। আমরা প্রতিবাদ করে উঠতে পারি না। কিন্তু এইভাবে আর কতদিন চলতে দেওয়া যেতে পারে বল মিঠু? আর কতদিন আর চলতে দেওয়া যেতে পারে না। ওই শাসকের ভয়ে তৃতীয় বানরের মতো মুখ লেগে রাখা চলবে না। শাসকের একটাই অস্ত্র, ভয়, আতঙ্ক। শাসক সবসময় আমাদের ভয় দেখাতে চাই, আমাদের আতঙ্কে কুকুরে দিতে চাই। ওই উপকথার তৃতীয় বানরের মতন আমরা সব দেখছি, অথচ মুখ বুজে চুপচাপ থেকে যাচ্ছি। শুধু শাসকের ভয়ে মুখ বুজে চুপচাপ থেকে যাচ্ছি। কিন্তু তুই বল এইভাবে আর কতদিন? তুই ঠিকই বলেছিস, আতঙ্ক আতঙ্ক আতঙ্ক। আরে শাসক হাতে একটাই অস্ত্র, সেই ভাই আতঙ্ক। সেই সংক্রামিত আতঙ্ক আর সন্ত্রাস আমাদেরকে দাবিয়ে রাখে। কিন্তু আর কতদিন বল, আর কতদিন? এখন সময় এসেছে শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করবার। আপনারা আসুন, আমরা সম্মিলিত হই। আমাদের মুষ্টিবদ্ধ হাত, আমাদের প্রশ্ন একদিন শাসককে ভয় পাইয়ে দিবে। আপনারা আসুন, না হলে হয়তো এইভাবেই শিবু কাকার মতন একদিন আমি থাকবো না আপনাদের মাঝে। সত্যি একদিন আমি থাকবো না, নয়তো তুই থাকবি না, নয়তো আপনাদের মধ্যে কেউ এই শাসকের ভয়, শাসকের শোষণ, এই শোষণ যন্ত্র একদিন আপনাদের মধ্যেও কাউকে কেড়ে নিবে। আমার মনে হয় এখনই সময় এসেছে, আমাদের মেরুদণ্ড শক্ত করবার সময় এসেছে, শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করবার সময় এসেছে। আসুন সম্মিলিত কণ্ঠে আমরা শাসককে প্রশ্ন করি। মিঠু মেরুদণ্ড সোজা কর। আমরা
শাসকের চোখে চোখ রেখে জিজ্ঞেস করি, এসেছি আমরা হিসেব নিতে। সোজা রেখে হাতটা রেখে আরেক হাতে বলো সবাই উচ্চ শিরে এসেছি আমরা হিসেব নিতে। মেরুদণ্ড সোজা রেখে হাতটা রেখে আরেক হাতে বলো সবাই উচ্চ শিরে এসেছি আমরা হিসেব নিতে। কর্মক্ষেত্র শ্মশান ভূমি শিক্ষাঙ্গন ঘুঘুর বাসা হাত পেতেছ রক্ষ তুমি কিসের জন্য শকুন পোষা। কর্মক্ষেত্র শ্মশান ভূমি শিক্ষাঙ্গন ঘুঘুর বাসা হাত পেতেছ রক্ষ তুমি কিসের জন্য শকুন পোষা। শোষণ কারা সৃষ্টি প্রলয় মহাবিধান নেচে উঠুক সর্বহারা। যুব নিশান মানব আবির জয় গানে কাজের ছন্দে চেতনা শান শান্তি নামুক মাটির টানে। হাত সঙ্গের হাতে হাতে টানে সেতু বন্ধন মানুষ হাঁটুক একসাথে। মেরুদণ্ড সোজা রেখে হাতটা রেখে আরেক হাতে মেরুদণ্ড সোজা রেখে হাতটা রেখে আরেক হাতে বলো সবাই উচ্চ শিরে এসেছে আমরা হিসাব নিতে। হাত সঙ্গের হাতে হাতে টানে সেতু বন্ধন মানুষ হাঁটুক একসাথে।
মেরুদণ্ড সোজা রেখে হাতটা রেখে আরেক হাতে মেরুদণ্ড সোজা রেখে হাতটা রেখে আরেক হাতে বলো সবাই উচ্চ শিরে এসেছি আমরা হিসাব নিতে